সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়ার্কস বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। রমজান এসে রমজান চলে যাওয়ার পথে। রমজান মাস সারা বছর আমরা অপেক্ষায় থাকি এই মাসে আমরা পুণ্যের কাজ করে নিজেদেরকে গুণামুক্ত করার জন্য। আজকে যে রমজানের যে সময়টা এখন চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি রমজানের এই শেষ 10 দিনের মধ্যে যে কোনো একদিন হবে লাইলাতুল কদর। আমরা সেই লাইলাতুল কদরকে যেন কদর করতে পারি, যেন আমরা সঠিকভাবে ইবাদতে তার যথাযথ হক আদায় করতে পারি, সেখানে যেন আমাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা অন্তরায় হয়ে না দাঁড়ায়। সেই জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে কোনো স্বাস্থ্যগত সমস্যা বিষয়গুলি আমাদের সামনে আসে, সেই সব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট চিকিৎসক। আসুন প্রথমে তাদের সাথে পরিচয় হয়ে যাই। আমি পরিচয় করে দিচ্ছি। আমার সামনে ডান দিকে বসা আছেন ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রভাষক, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং আমার সামনে বাঁদিকে বসা আছেন ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান খান, সহকারী অধ্যাপক, মেডিকেল ফ্যাকাল্টি, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব, যেহেতু রমজান মাসের রোজার একটা শেষ প্রান্তে এসে আমরা দাঁড়াইছি। 22 দিন চলে গেছে। আমরা রোজা থেকে অনেক সময় রোজাদার ভাই বোনরা অনেকে ক্লান্তি বোধ করেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, কেউ অত্যন্ত শারীরিক দুর্বলতায় ভুগছেন। আজকে আমরা জেনারেল উইকনেস বা শারীরিক দুর্বলতা নিয়ে কথা বলবো। আমি এই শারীরিক দুর্বলতার বিষয় নিয়ে, এটা কিভাবে আসলে আমাদের মধ্যে আসে বা সৃষ্টি হয়, এটা এই রোজার মাসে রোজা থেকে হতে পারে, এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি প্রথমেই ডাক্তার মনিরুজ্জামান খান সাহেবকে আমি আহ্বান জানাচ্ছি। আপনি একটু ওই ব্যাপারে আলোচনা করুন। ধন্যবাদ। আমাদের এই শারীরিক দুর্বলতার বিষয়টি প্রথমেই বুঝতে হবে যে এই শারীরিক দুর্বলতা কিভাবে আসতে পারে। আমাদের শরীরের পরিচালনা করার জন্য, অর্থাৎ শরীরের কর্মক্ষম রাখার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটা আমরা পেয়ে থাকি বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে, এবং এই খাদ্যদ্রব্যগুলো বিভিন্ন প্রক্রিয়া অতিক্রম করে আমাদের মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপাদন করে। এটিপি তৈরির মাধ্যমে শক্তিটা উৎপাদিত হয় এবং আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই যে খাদ্য গ্রহণ থেকে শুরু করে এটিপি বা শক্তি তৈরি পর্যন্ত যে প্রক্রিয়াগুলো মাঝখানে রয়েছে, সেইগুলো যদি কোথাও কোনো ধরনের বাধাগ্রস্ত হয় তাহলে পরে আমাদের শারীরিক দুর্বলতা হতে পারে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের শরীরটাকে পরিচালনা করার জন্য নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি গ্রহণের প্রয়োজন হয়, এবং এই নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি আমরা বিভিন্ন ধরনের খাদ্য থেকে পেয়ে থাকি। আমরা যদি এই খাবারটা সঠিকভাবে গ্রহণ না করি, অর্থাৎ কোন খাবারের ফুড ভ্যালু কতটুকু আছে সেগুলো না বুঝে আমরা যদি সুষম খাবার না খাই, ব্যালেন্স ডায়েট খেতে যদি আমরা অভ্যস্ত না হই, তাহলে পরে আমাদের শারীরিক দুর্বলতার প্রথম কারণ ঘটবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের শরীরের বিভিন্ন যে এনজাইম গুলো আছে, বিভিন্ন হরমোন যেগুলো আছে, সেগুলো আমাদের মেটাবলিজমে ভূমিকা রাখে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন এন্ডোক্রাইন যে সিস্টেমটা, বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ডের কথা আপনি জানেন, যে সেখান থেকে T3 T4 হরমোন সিক্রেশন হচ্ছে, সেটা মেটাবলিজমে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে। তাহলে দেখা যাচ্ছে যদি কারো থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হয় বা এন্ডোক্রাইন সিস্টেমের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে পরে তার শারীরিক দুর্বলতা হতে পারে। আবার আমরা দেখি যে অনেক সময় অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে দেখা যাচ্ছে শরীরের মধ্যে অতিরিক্ত ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। এই ফ্রি রেডিক্যাল গুলো অতিরিক্ত তৈরি হওয়ার কারণেও আমাদের মধ্যে জেনারেল উইকনেস আসতে পারে। এই জন্য আমাদের প্রথম কথা হচ্ছে যে খাদ্যটা সুষম খাবার খেতে হবে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের শরীরের যে বিভিন্ন হরমোনাল সিস্টেম, ডাইজেস্টিভ জুস যেগুলো আছে, সেগুলো যাতে সঠিকভাবে সিক্রেশন গুলো হয় সেটা মাথায় রাখতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে আমাদের এই প্রক্রিয়াটা আমাদের খাদ্য গ্রহণ থেকে শুরু করে মল ত্যাগ পর্যন্ত যেন সুন্দরভাবে পরিচালিত হয়, তাহলে পরে আমাদের শরীরটা সুস্থ থাকবে। এবং এর বিপরীত যদি দেখা যায় যে আমি সুষম খাদ্য খাচ্ছি না এবং আমার যে পরিমাণ লিকুইড পোর্শন থাকা দরকার, ইলেকট্রোলাইটস গুলো থাকা দরকার, সেগুলো ঠিক মতো শরীরে ইনটেক হচ্ছে না, আমার ক্যালোরি মেনটেনটা ঠিক মতো হচ্ছে না,
আমি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত আছি, সেটা হতে পারে হরমোনাল, সেটা হতে পারে ডাইজেস্টিভ, সেটা হতে পারে মেটাবলিজম এর কোনো ধরনের ইমব্যালেন্স। ধন্যবাদ, আমি আপনার কাছে আবার ফিরে আসতেছি, এটার এই বিষয়গুলি জানবো। আমি যাচ্ছি ডাক্তার শাহাবুদ্দিন, আপনার কাছে জানতে চাচ্ছি যে শারীরিক দুর্বলতা এটা আমরা আসলে কিভাবে ধরতে পারি বা বুঝতে পারি? রোজাদার ভাই বোনরা বা এমনি যারা শারীরিক দুর্বলতায় সে ভুগছে, অনেক সময় আমরা অন্য কোনো রোগও মনে করে ফেলি, এটা শারীরিক দুর্বলতা হিসেবে চিহ্নিত করার জন্য আপনি কিছু লক্ষণ বলেন। আচ্ছা, শারীরিক দুর্বলতার লক্ষণ হিসেবে আমরা যেটা পাই সেটা হচ্ছে যেমন কাজ করতে সে অক্ষম হবে, অথবা কাজ করতে অল্পক্ষণ কাজ করলে সে হাঁপিয়ে উঠবে, এরকম হতে পারে। যে তারপর দীর্ঘক্ষণ কাজ করার ক্ষমতা তার পূর্বে ছিল এখন নাই, এরকম আসতে পারে। তারপর এক্ষেত্রে আমরা আরো কিছু বিষয় আসতে পারি, সেটা হলো যে আমাদের খাদ্য মানে শরীরের স্বাভাবিক রাখতে যে সমস্ত খাদ্য উপাদানের প্রয়োজন সেগুলোর যদি ঘাটতি থাকে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেমন আমি বলি, খাদ্য উপাদানের যে আমাদের 7টা উপাদান আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল এবং ফাইবার, এগুলো প্রত্যেকটার অভাবের কারণে এক এক ধরনের সাইন সিমটম দেখা দিতে পারে। তবে সব ক্ষেত্রেই একটা হলো দুর্বলতা বলতে যেটা, যে অল্পক্ষণ কাজ করলে দেখা যাবে সে হাঁপিয়ে উঠবে, অথবা কাজ করার জন্য যে শক্তির প্রয়োজন সেটা পাচ্ছে না, গা কাঁপবে। তারপর হচ্ছে কোনো কোনো সময় সে সেন্সলেস হয়ে যেতে পারে, মাথা চক্কর দিয়ে ঘুরে যেতে পারে, বসলে দাঁড়াইতে পারছে না, কাঁপতেছে। এই ধরনের লক্ষণগুলো সাধারণত দেখা যায়। আর এই শারীরিক দুর্বলতা বা আমরা জেনারেল উইকনেস যেটাকে বলতেছি, এটা দুই ভাবে আমরা ভাগ করতে পারি। একটা হলো যে বিভিন্ন রোগের কারণে ধীরে ধীরে শারীরিক দুর্বল হওয়া, আর একটা হচ্ছে তাৎক্ষণিকভাবে। তাৎক্ষণিকভাবেও মানুষ শারীরিকভাবে দুর্বল হতে পারে। যেমন কেউ সকালে হালকা নাস্তা করলো, দুপুরে খায়নি। বিশেষ করে যেমন দেখা যায় এখন রোজার সময় বিকেল বেলা মানুষের কাজ করার ক্ষমতা তেমন থাকে না, অথবা কাজ করতে গেলেও হাত পা কাঁপে, বেশিক্ষণ করতে পারে না, শরীর ঘেমে যায়, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়। এটা আমরা তাৎক্ষণিক হিসেবে ধরতে পারি। এখন যেভাবে গরম, যে প্রচন্ড গরমের কারণে ঘেমে যাওয়া, শরীর থেকে ইলেকট্রোলাইট লস হওয়া, এগুলির কারণে তার মধ্যে। ধন্যবাদ ডাক্তার মনিরুজ্জামান খান। আপনি একটু বলবেন যে যাদের আসলে এরকম উইকনেস, তারা রোজা রাখার ব্যাপারে তারা কি আপনি মনে করেন যে তাদের এটা কোনো রিস্কি, তারা রোজা রাখতে পারবে কিনা? আসলে না, আসলে রোজা রাখতে তার কোনো সমস্যা হবে না, বিশেষ করে যদি সে জটিল কোনো রোগে আক্রান্ত না থাকে, অর্থাৎ রোগজনিত কারণে শারীরিক দুর্বলতা যদি হয়, তাহলে পরে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, হ্যাঁ অবশ্যই সেই সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে রোজা রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিবে। কিন্তু সাধারণ দুর্বলতা যেটা, সেটাতে তার রোজা রাখতে কোনো সমস্যা হওয়ার কথা না, কোনো বাধা নেই। শুধু একটু সতর্ক থাকতে হবে যে আমাদের ইসলামে যে খাদ্য গ্রহণের বা খাদ্যাভ্যাস যেটা আছে, সেটা যদি সে ফলো করে, তাহলে পরে দেখবেন যে তার এই শারীরিক দুর্বলতা ধীরে ধীরে কেটে যাবে। যেমন আমাদের ইসলামে খাদ্য গ্রহণের প্রক্রিয়াটা হচ্ছে যে সে খাবার যে পরিমাণটা খাচ্ছে, 3 ভাগের 1 ভাগ সে খাবার খাবে, 1 ভাগ জলীয় অংশ দ্বারা পূরণ করতে পানি জাতীয় খাবার খাবে, এবং 1 ভাগ ফাঁকা রাখবে। সে যদি এই প্রসিডিউরটা ফলো করে এবং যে খাবারটা খাচ্ছে সেই খাবারের মধ্যে খাদ্যের যে 6টা উপাদানের কথা আমরা বলেছি, ইনক্লুডিং ফাইবার 7 নম্বর যে উপাদানের কথা বলা হয়, এগুলো সহ যদি সে একটু সচেতনতার সাথে খাদ্য গ্রহণ করে, তাহলে পরে এই শারীরিক দুর্বলতা তার রোজা বা ইবাদত বন্দেগীতে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। জি, তাহলে আমরা বলতে পারি রোজাদার ভাই বোনরা এই শারীরিক দুর্বলতাকে কখনো সামনে মানে রোজা না রাখার জন্য কোনো কজ হিসেবে দাঁড় করতে পারেন, এটা কোনো রকমের বৈজ্ঞানিক বিশ্লেষণ নেই বৈজ্ঞানিকভাবে। জি, আচ্ছা, যে আমি যাচ্ছি ডাক্তার শাহাবুদ্দিন, আপনি বলবেন যে শারীরিক দুর্বলতা কি কখনো জটিল কোনো বিষয়ের উদ্ভব ঘটাতে পারে? অবশ্যই পারে। শারীরিক দুর্বলতা যেমন হঠাৎ করে আমি যেটা আগে বলছিলাম তাৎক্ষণিকভাবে, যেমন সারাদিন রোজা থাকার পরে তার শারীরিক দুর্বলতা দেখা দিল, অথবা প্রচন্ড গরমের কারণে ইলেকট্রোলাইট লস, মানে ঘামের কারণে শরীর থেকে ইলেকট্রোলাইট লস হলো, এই ক্ষেত্রে কিন্তু সে ডিহাইড্রেশন যেটাকে আমরা বলি, সেন্সলেস হয়ে যেতে পারে। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আবার শুনবো, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদর্দ পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এবার যাচ্ছি মূল আলোচনায়। যে
আমরা আলোচনা শুনছিলাম জেনারেল উইকনেস বা শারীরিক দুর্বলতা নিয়ে। শারীরিক দুর্বলতার বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। আমি এবার যাচ্ছি ডাক্তার মনিরুজ্জামান খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে এটার ম্যানেজমেন্ট কি হবে? যদি কেউ শারীরিক দুর্বলতায় ভোগে, তার তো অন্তত রোজা রাখতে পারবে, ঠিক আছে, একটু কষ্ট হয়, তার ম্যানেজমেন্ট হিসেবে আপনি কি পরামর্শ? ধন্যবাদ। আমরা দেখেছি যে আমাদের চেম্বারগুলোতে যে রোগীরা শারীরিক দুর্বলতা নিয়ে আসে, এর একটা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে অ্যানিমিক পেশেন্ট, অর্থাৎ তাদের রক্ত স্বল্পতা আছে। তো দেখা যায় যে যদি রক্ত স্বল্পতা থাকে তাহলে পরে তার অক্সিজেন কনসেন্ট্রেশনটা বডির মধ্যে কমে যায়। এবং আমাদের গ্রাম অঞ্চলে যে পেশেন্টগুলো আছে এরা বেশিরভাগ দেখা যায় যে সঠিক স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে অনেক সময় কৃমিতে সংক্রমিত হয়ে থাকে, হেলমিনথিক একটা প্রবলেম আছে, তো সেখান থেকে তারা অ্যানিমিয়ায় ভুগে থাকে। আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ যেগুলো আছে, এখানে একটা জনসাধারণের একটা উল্লেখযোগ্য অংশই অ্যানিমিয়াতে আক্রান্ত হয়, এবং অ্যানিমিয়ার কারণে কিন্তু তার শারীরিক দুর্বলতা, ঠিক আছে। এবং এই যে খাদ্যাভ্যাসটা, আমরা চিকিৎসা বিজ্ঞানে এখন যুগান্তরী কিছু টার্মিনোলজি আসছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়েটোথেরাপি, ঠিক আছে, হাইড্রোথেরাপি। তো এই যে ডায়েটোথেরাপির মাধ্যমে কি হচ্ছে যে আপনার শরীরের জন্য কোন খাবার কতটুকু প্রয়োজন এবং কোন খাবারের ডিফিসিয়েন্সির জন্য কি ধরনের রোগ হতে পারে। আমরা এই যে শারীরিক দুর্বলতা নিয়ে আজকে আলোচনা করছি, আপনি জানেন যে আমাদের জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ বয়স্ক মানুষ। এই বয়স্ক মানুষ তারা জীবনের শেষ প্রান্তে এসে তারা কিন্তু এই ইবাদত বন্দেগী রোজা পালনে আরো বেশি উৎসাহী থাকে, কিন্তু তাদের শারীরিক দুর্বলতা তাদের অনেক সময় তাদের মধ্যে চিন্তার রেখা তৈরি করে যে আসলেই সে রোজা রাখতে পারবে কিনা বা রোজাতে তার কোনো সমস্যা তৈরি হবে কিনা। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা চিকিৎসা বিজ্ঞানে যে ডায়েটোথেরাপির কথা বলেছি, এই ডায়েটোথেরাপি যদি সে বোঝে যে না আমার কোন খাদ্যে কি পরিমাণ ক্যালোরি আছে, আমি সেইটা হিসাব করে খাবো, আমি একজন ডায়েটিশিয়ান নিউট্রিশনের কাছ থেকে পরামর্শ নিব, তাহলে পরে কিন্তু দেখা যাবে যে তার নিউট্রিশনটা ঠিক মতো হবে, তার খাদ্য গ্রহণটা ঠিক মতো হবে। আমাদের দেশের অধিকাংশ মানুষ, আপনি বলছিলেন যে যারা নাকি সচেতন না, তাদের কতটুকু নিউট্রিশনের প্রয়োজন, কোন জিনিসটা কতটুকু প্রয়োজন, এটা তাদের অনেকটাই জানা নেই বা সচেতন না, বা সবাই নিউট্রিশনদের কাছে, একজন নিউট্রিশনিস্টের কাছে যাওয়ার মতো সাধ্য সমর্থ বা সুযোগ সময় রাখেন না। সেই হিসাবে আপনি কি এমন কোনো একটা বিষয়ে অবতারণা করবেন যে একটা কিছুর মাধ্যমে সে সমস্ত ধরনের তার যা আপনার ডায়েটারি সাপ্লিমেন্ট হিসাবে তার বডিতে যে খাদ্য প্রাণগুলি প্রয়োজন সবগুলির চাহিদা একসাথে মেটাইতে পারে, এমন কোনো বিষয় কি আছে আপনাদের? এমন কোনো প্রোডাক্ট বা এমন কোনো আইটেম যা তার খাদ্যাভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত করলে সে অন্তত জেনারেল উইকনেস থেকে রক্ষা পেতে পারে? খুব সুন্দর একটা কথা বলেছেন। এখানে আমাদের হামদর্দের আমরা দেখেছি যে রুয়াবজার কথা আপনারা জানেন, যে রুয়াবজাতে আপনার 12টা ভেষজ ঔষধ অর্থাৎ ঔষধি উদ্ভিদ আছে, এবং সেখানে 10টা বিভিন্ন ফলের রস আছে এবং 4টা ফুলের নির্যাস আছে। তার মানে একটা ওষুধের মধ্যে বা একটা ডায়েটারি সাপ্লিমেন্টের মধ্যে আপনি কিন্তু অনেক ঔষধি উপাদান পেয়ে যাচ্ছেন। আপনি যদি খাদ্য তালিকায়, অর্থাৎ আপনি দুধ ভাত খাচ্ছেন, তার মধ্যে 4 চামচ রুয়াবজা মিশাই খান, তাহলে পরে ওই যে দুধ ভাতের যে খাবারটা সেটা যেমন উপাদেয় হলো, সেই সাথে আপনার বিভিন্ন ইলেকট্রোলাইটস এর ঘাটতিগুলো পূরণ করবে। আপনি দিনের মধ্যে একবার দুবার, ঠিক আছে, ইফতারির পরে বা সেহরির সময় আপনি রুয়াবজার শরবত খেতে পারেন, সেখানে আপনার উপকার হবে। যদি আপনার প্রয়োজনটা আরো বেশি হয় সেক্ষেত্রে আপনারা সিনকারা সেবন করতে পারেন। আমি নামি দামি একটা রেস্টুরেন্টের ব্যাপারে বলতে পারি যে আমার এক নিকটতম আত্মীয়, সেখানে গিয়ে সে এক গ্লাস ফালুদা না খাইলে তার চলে না। দেখা গেছে সেই ফালুদার বৈশিষ্ট্য তার মধ্যে রুয়াবজা থাকে। রুয়াবজার এতটুকু একটা গুরুত্ব। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে রুয়াবজা আপনি শুধু যে শরবত হিসাবে খাবেন সেটা না, আপনি বিভিন্ন খাদ্যের সাথে এটা মিক্সড করে খেতে পারেন, লাচ্ছি বানিয়ে খেতে পারেন, ফালুদা বানিয়ে খেতে পারেন। এর বাইরে আরো কিছু ওষুধ, যেমন আপনার প্রোটিন ডিফিসিয়েন্সি যদি হয় তাহলে পরেও কিন্তু আপনার শারীরিক দুর্বলতা আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা আর্ক মাউল্লাহাম নামে একটা ওষুধের আছে এখানে, নামটা যদি এই ওষুধগুলি সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি ডাক্তার শাহাবুদ্দিন, আপনি একটু বলবেন যে উনি যা বলতে চাচ্ছিলেন যে কি কি ওষুধ আমরা এই শারীরিক দুর্বলতার জন্য গ্রহণ করতে পারি? শারীরিক দুর্বলতার জন্য হামদর্দে অনেকগুলো ওষুধই আছে।
এর মধ্যে সাধারণত শারীরিক দুর্বলতার যে কারণগুলো হয় আমরা যদি ওদিকে তাকাই তাহলে অনেক ওষুধ আছে এখানে। তারপর এখানে ভিটামিন এবং মিনারেলের ঘাটতিজনিত কারণে যদি কারো শারীরিক দুর্বলতা বা জেনারেল উইকনেস আসে তাহলে আমরা রুয়াবজার কথা তো শুনলামই, এরপর আমি অল্প একটু বলতে চাই কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল আছে। আমরা অন্য আইটেম সম্পর্কে এছাড়া এখানে আছে আমাদের সিনকারা। সিনকারা তো আমরা জানি সিনকারা একটা বিখ্যাত, আসলে বিখ্যাত, বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে সিনকারার নাম জানে না। এরপরে হামদর্দের খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাবলেট আকারে একটা মাল্টিভিটামিন আসছে সুভিট। এটাও জেনারেল উইকনেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এর মধ্যে প্রায় সবগুলো ভিটামিন আছে এবং সবগুলো মিনারেল আমাদের দেহের জন্য যেগুলো প্রয়োজন সবগুলো মিনারেল আছে। তারপর আছে বলারিস্ট সিরাপ, এটা খেতে পারে জেনারেল উইকনেসের জন্য। তারপর মহিলাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা, যেহেতু তাদের দেখা যায় অ্যানিমিয়া হওয়ার প্রবণতা তাদের বেশি, তাদের জন্য আছে ফাউলিন সিরাপ, এটা আয়রন ডিফিসিয়েন্সিটা পূরণ করবে। তারপর ভিটামিন হিসেবে যদি হজমের ত্রুটির কারণে অথবা অ্যাবজর্পশনের ত্রুটির কারণে তার শারীরিক দুর্বলতায় ভোগে, এজন্য আমরা কার্মিনা দিতে পারি। এখানে আছে হলো লিভারের সিরাপ আছে এখানে কিছু, এই ধরনের সিরাপগুলো আমরা এখানে যোগ করতে পারি। জি, আপনি ধন্যবাদ আপনাকে ডাক্তার মনিরুজ্জামান খান। আপনি বলছিলেন যে আসলে এই ওষুধগুলির পাশাপাশি যদি শারীরিক বা আপনার শারীরিক দুর্বলতাটা বার্ধক্যজনিত হয় তাহলে আপনি যথার্থ একটা ওষুধের অবতারণা করেছিলেন যে মাউল্লাহ, যে একটু বলেন এই শুরু। আসলে আমাদের বয়স্ক যারা আছেন এদের প্রোটিন ডিফিসিয়েন্সিটা সবচেয়ে বেশি থাকে, দেখবেন যে তাদের মাংসপেশি সংকুচিত হয়ে গেছে। এই ধরনের পেশেন্টদের যদি শারীরিক দুর্বলতা থাকে তাহলে পরে আমরা তাদের জন্য আর্ক মাউল্লাহান, এটা খুবই কার্যকরী একটা ওষুধ। 4 চামচ করে যদি সে দিনে 2 বার সেবন করে অর্থাৎ ইফতারির পরে এবং সেহরির পরে, তাহলে পরে কিন্তু তার এই প্রোটিন ডিফিসিয়েন্সিটা অনেকাংশে কমে যাবে এবং তার শারীরিক দুর্বলতা কমে যাবে। আর একটা জিনিস দেখা যায় যে বয়স্ক মানুষদের, জেরিয়াটিক পেশেন্ট যাদেরকে আমরা বলি, এদের ডাইজেস্টিভ পাওয়ারটা খুব দুর্বল থাকে। ধন্যবাদ, আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। শারীরিক উইকনেসের অনেক ওষুধ আপনাদের দুজনকে স্টুডিওতে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের মতো এখানেই শেষ করব। আগামী দিন আবার দেখা হবে গুরুত্বপূর্ণ আবার কোনো বিষয় নিয়ে এবং নতুন কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।